ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল ডিএস স্টুডিও। গল্পের জগতে আপনাদেরকে স্বাগত। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, ইট কজেস ক্যান্সার। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এতে ক্যান্সার হতে পারে। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি আবারও চলে এসেছি আপনাদেরকে গল্পের জগতে নিয়ে যাব বলে। আমাদের চ্যানেলে আমরা বিভিন্ন ধরনের গল্প প্রচার করে থাকি। ভূতের গল্পে অনেক সময় ব্ল্যাক ম্যাজিক, দেবদেবী, ঝাড়ফুঁক, তন্ত্রমন্ত্র ইত্যাদির উল্লেখ থাকে। গল্পের লেখক রোমাঞ্চকর আবহাওয়া বা প্লট তৈরির খাতিরে এগুলি ব্যবহার করে থাকেন, কোনো রকম কুসংস্কার বা অযৌক্তিক ভীতিকে প্রশ্রয় দেওয়ার জন্য নয়। আমরা আশা করব আমাদের শ্রোতারাও সমস্ত রকম কুসংস্কার মুক্ত হয়ে খোলা মনে গল্প শোনার আনন্দে এই গল্পগুলি গ্রহণ করবেন। আমাদের আজকের নিবেদন তারাদাস বন্দ্যোপাধ্যায়ের লেখা তারানাথ তান্ত্রিকের গল্প। তারাদাস বন্দ্যোপাধ্যায় জন্ম 15ই অক্টোবর 1947 এবং মৃত্যু 18ই জুলাই 2010। তিনি ছিলেন একজন বাঙালি ঔপন্যাসিক, ছোট গল্পকার এবং সম্পাদক। তিনি কিংবদন্তি তুল্য সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পুত্র ছিলেন। তারাদাস বেশ কয়েকটি ছোট গল্প ও উপন্যাস লিখেছিলেন, যেমন কাল নিরবধি, সপ্তর্ষির আলো, কক্ষপথ ইত্যাদি। তার কাজল উপন্যাসটি তার বাবা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বিরচিত অপরাজিত সিকুয়েল ছিল। তারাদাস উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার সাথে সাথে কাজল লেখা শুরু করেছিলেন। তারাদাস বন্দ্যোপাধ্যায়ের সর্বাধিক উল্লেখযোগ্য অবদান ছিল তারানাথ তান্ত্রিক, যা ছিল এক তন্ত্র সাধকের অভিজ্ঞতার গল্প। তারানাথ তান্ত্রিক চরিত্রটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তৈরি করেছিলেন এবং তারই ধারাবাহিকতা বজায় রেখেছিলেন তারাদাস। এই গল্পগুলো প্রকাশিত হয়েছিল দুটি বই, তারানাথ তান্ত্রিক এবং অলাদ চক্র। শুরু হচ্ছে তারাদাস বন্দ্যোপাধ্যায় রচিত অলাদ চক্র। ঘরের মধ্যে একটা উৎকণ্ঠিত নীরবতা, কিন্তু দেবদর্শনের দিকে তাকিয়ে আমি বুঝতে পারলাম ভূষণ রায় কিছু বলবার আগেই উনি উত্তরটা জেনে গিয়েছেন। ভূষণ রায় বললেন, রাজাবাবু, আপনি বিলিতি ডার্বির সেকেন্ড প্রাইজ পেয়েছেন, 80,000 টাকা। এই একটু আগে টেলিগ্রামে খবর এসেছে। বলতে বলতে ভূষণ রায় উত্তেজনায় কাঁপতে কাঁপতে মাটিতে বসে পড়ে দুই হাতে নিজের মাথা ধরে রইলেন। হঠাৎ দেখলে মনে হবে তিনি এক্ষুনি একটা ভয়ানক খারাপ খবর পেয়েছেন। আসলে চরম শোকে আর চরম উল্লাসের প্রকাশ অনেকটা এই রকম। বাইরে একটা সম্মিলিত গোলার কোলাহল শুরু হলো। এসব খবর বাতাসের মতো দ্রুত ছড়িয়ে পড়ে। যারা পুজো দেখতে আর প্রসাদ পেতে এসেছে তারা সবাই চেঁচাচ্ছে, জয় রাজাবাবু, জয় রাজাবাবু বলে। মানে ভূষণ রায় আসবার পথে খবরটা ছড়াতে এসেছেন। দেবদর্শন আমার হাত দুটো একবার চেপে ধরলেন, তার চোখে বিস্মিত কৃতজ্ঞতার দৃষ্টি। তারপর বললেন, একটু বসুন, আমি একবার ভেতর থেকে আসছি। বাইরে গোলমাল শুনে ওরা হয়তো ভয় পাচ্ছেন। একটা বাদে বাড়ির ভেতর থেকে উলুধ্বনি আর শাঁখের আওয়াজ ভেসে এলো। বুঝলাম দেবতার কাছে বাড়ি বাড়ি কৃতজ্ঞতা প্রকাশ আরম্ভ হয়েছে। ভূষণ রায় এখনো মাটিতে বসেই আছেন। মানুষটি এমনিতে নম্র আর নিরীহ হলেও বেশ বুদ্ধিমান। কথা বিক্রি করে যাদের কাছে খেতে হয় তাদের বোকা হলে একেবারে চলে না। কিন্তু বাস্তব ঘটনার আকস্মিকতায় তিনি বর্তমানে কেমন যেন থিতিয়ে গিয়ে প্রত্যেকের মুখের দিকে তাকিয়ে বিগলিত অর্থহীন হাসি হাসছেন। জিজ্ঞাসা করলাম,
আপনার বিক্রি করা টিকিটে এর আগে কখনো প্রাইজ উঠেছে? মাথা নেড়ে ভূষণ রায় বললেন, না। কখনো না, এই প্রথম। ছোটখাটো প্রাইজও ওঠেনি কখনো, 200-500 কিংবা অমন কিছু? না ঠাকুর মশাই, প্রাইজের টাকার কমিশন দেখে চোখে এরকমভাবে তো কখনোই ভাবিনি। কেবল টিকিট বিক্রি করলে টাকায় 6 পয়সা করে পাই, তাতে কি আর সংসার চলে? আমার ছাতা আর জামা জুতোর তালি দেখুন। বাড়ি গিয়ে ডিগে ছেলেপুলেগুলোকেও দেখে আসুন। এবার পুজোয় কারো জামা কাপড় হয়নি ঠাকুর মশাই। এই টাকা থেকে আপনি কত পাবেন? কোম্পানি থেকে বেশি নয়, বেশিরভাগটাই নেবে কলকাতার সে আসল এজেন্ট। আমাকে 1000-2 দেবে বোধহয়। কি আর করব, যা দেয় তাই অনেক। তবে রাজাবাবু মানুষটা খুব ভালো, উনি আর কিছু দেবেন না? নিশ্চয়ই দেবেন, উনি আমাকে ভালোবাসেন। দেবদর্শন ভেতর থেকে ফিরে এলেন। তক্তা বসে তাকিয়ে হেলান দিয়ে বসে প্রথমেই বললেন, ভূষণ, এর থেকে 5000 টাকা আমি তোমাকে দেব। তোমার জন্যই তো প্রাইজটা পেলাম। ভূষণ রায় তার দিকে তাকিয়ে বললেন, আমার জন্য নয়, এই যে এই ঠাকুর মশাইয়ের জন্য। আমার টিকিটে কিছুই পেতেন না, ইনি বেছে দিয়েছেন বলেই। সে কথা ঠিক, হ্যাঁ ঠিকই কথা। যাক, তোমরা এখন সবাই পুজোর মণ্ডপে যাও, আমিও আসছি। উপস্থিত লোকেরা টিকিট পছন্দ এবং বদলানোর ব্যাপারটা কিছুই জানে না। তারা একটু অবাক হয়ে তাকিয়ে আছে। ভূষণ রায় বললেন, চলো হে চলো, পুজোর জায়গায় চলো, রাজাবাবু বিশ্রাম করে আসছেন। ভূষণ রায় গপ্পে লোক। বুঝলাম কিছুক্ষণের মধ্যেই টিকিট বদল করে দেবার ঘটনাটা চারিদিকে ছড়িয়ে পড়বে। এও বুঝলাম যে হয় কাল নয় পরশু সকালে আমাকে এই গ্রাম ছেড়ে চলে যেতে হবে। ভূষণ রায়ের গল্প শুনলেই মানুষের স্রোত শুরু হবে। কারো সন্তান হয়ে বাঁচে না, কারো আমলচুরের ব্যথা, কারো ভাই মামলা করেছে, কেউ বা আবার হঠযোগ শিখতে চায়। পালানো ছাড়া গতি নেই। কিশোরী বলল, পালাবেন কেন? আপনি কি এসবের প্রতিবেদন করতে পারেন না? একটু চুপ করে তারানাথ বলল, হয়তো পারি। বিশ্বের যাবতীয় দুঃখ কষ্ট দূর করার ক্ষমতা যদি আমার থাকতো, তাহলে আমি অন্য সব কিছু ছেড়ে সেই কাজে লেগে পড়তাম। তা নয়, আসলে মধুসুন্দরী দেবী আর বীরভূমের শ্মশানের মাটু বাগলি আমাকে কিছু সাধারণ ক্ষমতা দিয়েছিলেন। খুব মাঝারি সিদ্ধাই গোছের জিনিস, তা দিয়ে চটজলদি ভেলকি দেখানো যায়, কিন্তু তার যে বড় মাপের কিছু হয় না। এককালে টাকা উপার্জন করার জন্য তাই করেছি। সে সময়টা তোমাদের সঙ্গে আলাপ হয়নি। আমার বাড়ির সামনে মারোয়ারিদের মোটর গাড়ির ভিড় লেগে থাকতো। বেশি ব্যবহার আর অপব্যবহারে যে শক্তি চলে গেল, তারপর থেকেই তো খারাপ সময় যাচ্ছে। খারাপ সময় যাচ্ছে তাতে আর কোনো সন্দেহ নেই। প্রথম যেদিন আলাপ করতে আমরা এসেছিলাম, সেদিনই তো আমার অবস্থা তোমরা দেখেছো। সেদিন আমাদের পাওনাদার ভেবে তারানাথ প্রথমে বাইরে আসেনি। তার ছেলে এসে আমাদের কি প্রয়োজন জেনে ভেতরে গিয়ে খবর দিয়ে তারপর তারানাথ বেরিয়ে এসেছিল। মানুষ হিসেবে তার চরিত্র আদর্শ এবং প্রশংসনীয় হয়তো নয়, কিন্তু তার ব্যক্তিত্বের একটা আশ্চর্য আকর্ষণীয় ক্ষমতা আছে। তার গল্প বিশ্বাস হোক বা নাই হোক, শেষ না হওয়া পর্যন্ত উঠে আসার উপায় থাকে না। তারানাথ আবার বলতে শুরু করলো, উজ্জ্বল মুখে বাড়ির ভেতর থেকে ফিরে এলেন দেবদর্শন। বললাম, কি কেমন লাগছে? মানুষটি অত্যন্ত সংযমী। যে খবর তিনি একটু আগে শুনেছেন, অন্য কেউ সে সংবাদ পেলে কি যে করতো তার ঠিক নেই। কিন্তু দেবদর্শন বাইরে কোনো উচ্ছ্বাস না দেখিয়ে সবাইকে বললেন, যাও তোমরা পূজার জায়গায় যাও, আমিও আসছি। তক্তা বসের এক পাশে বসে তাকিয়ায় কনুই রেখে হেলান দিয়ে দেবদর্শন তারপর বললেন,
ঠাকুর মশাই, টাকাটা তাহলে পাইয়েই দিলেন? হেসে বললাম, আমি কেন? টিকিট বিক্রি করেছে ভূষণ রায়, কিনেছেন আপনি। ঘোড়া দৌড়াচ্ছে বিলেতে, খবর এসেছে ডাক বিভাগের টেলিগ্রামে। আমি কি করলাম? দেবদর্শন মিষ্টি করে হাসলেন। তার ব্যক্তিত্বের স্বরূপটাই মিষ্টি। ওসব কথা থাক, আপনি কি করেছেন তা আমি জানি, কেবল কয়েকটা জিনিস ঠিক বুঝতে পারছি না। যেমন কি জিনিস? আবছা আবছা বুঝতে পারছি অমর জীবনের ছড়ার সঙ্গে টিকিটের নম্বরের একটা কিন্তু যোগ আছে, নইলে ভূষণ রায়ের পছন্দের করে দেওয়া টিকিট আপনি বদলাতে বলতেন না। ছড়াটার মানেই বা কি? বললাম মুখুজ্জে মশাই, অমর জীবন ছড়ার মধ্যে যে সংকেত ব্যবহার করেছিল সেটা একটা পুরানো ধাঁধা। আমাদের ছোটবেলায় দেশে ঘরে খুব প্রচলিত ছিল। নানা রকম চেহারায় এই ধাঁধা বাসঘরে কিংবা বাড়িতে জামাই এলে তাকে ঠকানোর জন্য ফিরে দেখা দিত। ধারাপাত পড়েছেন তো? ধারাপাতের প্রথম দিকে একে চন্দ্র দুয়ে পক্ষ কবিতাটা মনে পড়ছে কি? অমর জীবনের ছড়ার মূল সংকেত ওই ধারাপাতের কবিতা। দেবদর্শন বললেন, ঠিক বুঝতে পারছি না ঠাকুর মশাই, আরেকটু খুলে বলবেন? বললাম কবিতাটা মনে করুন। দিকে দিকে সাগরেতে ভাই, চোখে চোখে চাঁদ খুঁজে পাই। দিক কখানা? চারটে তো, পূব পশ্চিম উত্তর আর দক্ষিণ। তাহলে দুবার দিক, অর্থাৎ চার চার। ঠিক আছে। পরের কথা সাগরেতে। সাগর কটা? না সপ্ত সমুদ্র। তাহলে এ পর্যন্ত কি হলো? দিক দিক সাগর, মানে চার চার সাত। পরের লাইনে ছড়ায় বলেছে চোখে চোখে চাঁদ খুঁজে পাই, তিনে নেত্র, অর্থাৎ পরপর দুটো তিন হবে। চাঁদ তো একটা, কাজেই পুরো সংখ্যাটা দাঁড়ালো 4 4 7 3 3 1। আপনি এর চারখানা আগের নম্বরের টিকিটটা নিয়েছিলেন, নিলে একটুর জন্য প্রাইজটা হাতছাড়া হয়ে যেত। আমি কেউ না মুখুজ্জে মশাই, পুরস্কারটা আপনার ভাগ্যই পাইয়ে দিয়েছে অমর জীবনের মাধ্যমে। কিছুক্ষণ এক দৃষ্টে আমার দিকে তাকিয়ে রইলেন দেবদর্শন, তারপর বললেন, অমর জীবন কে? বললাম আমি জানি না মুখুজ্জে মশাই। এ প্রশ্ন আপনি আগেও করেছেন, উত্তর জানা থাকলে আমার আনন্দ হতো। কিছু কিছু প্রশ্নের উত্তর না জানাই থাক না, তাতে জীবন সরস থাকে, জীবনে বিশ্বাস থাকে, আনন্দ থাকে। সব জেনে ফেলতে নেই। চলুন, পূজার সময় হলো, আপনার জন্য সবাই অপেক্ষা করছে। দেবদর্শনকে পূজা মণ্ডপে আসতে দেখে সবাই হর্ষধ্বনি করে উঠল। সেদিনকার পুজোর পরিবেশই আলাদা। আকস্মাৎ ঘটে যাওয়া কোনো অলৌকিক ঘটনা, অন্তত আমরা সঠিক ব্যাখ্যার অভাবে যাকে অলৌকিক বলে মনে করি, তা মানুষের মনে বিশ্বাস আর ভক্তির জায়গা এনে দেয়। সেদিনও তাই হয়েছিল। বললাম, তাতে আর অন্যায় কি? রোজকার জীবনে যা ঘটে তেমন কিছু অদ্ভুত চোখের সামনে ঘটতে দেখলে মানুষ তো আপ্লুত হবেই, তাই না? একটা পাশিংশ ধরিয়ে তারানাথ বলল, সাধারণভাবে কথাটা ঠিক, কিন্তু ওই বিশ্বাস আর আবেগের প্রকৃত কোনো মূল্য নেই। কিশোরী বলল, কেন এ কথা বলছেন কেন? হয়তো আশ্চর্য বা অলৌকিক কিছু দেখে বিশ্বাস বা ভক্তির ভাব জেগে উঠেছে, কিন্তু তাতে ওই বিশ্বাস কি মিথ্যে হয়ে যাবে? এ যুক্তি আমার ঠিক বলে মনে হচ্ছে না। তারানাথ বলল, মিথ্যে হয়ে যাবে এমন কথা বলছি না, কিন্তু সরল বিশ্বাসের মূল্য তার সারল্যেই।
কিছু পাবো বলে আমরা ঈশ্বরকে বিশ্বাস করি না। ঈশ্বরে বিশ্বাস করতে ভালো লাগে বলেই তাই করি। যদি অন্যরকম করে তবে তা দোকানদারি। বাবার সম্পত্তি পাবো তাই বাবাকে ভালোবাসি, এ আবার কেমন কথা? কিশোরী বলল, সে আশা কি মনের কোণে একটু থাকে না? থাকলে সে কেমন ভালোবাসা তুমি ভেবে দেখো। জানি যে কোনো ভালোবাসায় শেষ পর্যন্ত স্বার্থের উপর ভিত্তি করেই দাঁড়িয়ে থাকে। মাও যে শিশুকে ভালোবাসেন তা ওই ভালোবাসার পরিবর্তে বাৎসল্যের রসঘন তৃপ্তিদায়ক অনুভূতি হয় বলেই। তবু নিছক বৈষয়িক স্বার্থের চেয়ে কি তা ভালো নয়? কোনো না কোনো আসক্তি যদি জীবনে থাকতেই হয় তাহলে ঈশ্বরের নিষ্কাম আসক্তি থাকুক। আলোচনার গতি দেখে ভেতরে ভেতরে ক্রমাগত উদ্বিগ্ন হয়ে উঠেছিলাম। কিশোরীটা চিরকাল বুদ্ধিহীন, কুতার্কিক, বেশ জমাট গল্পের স্রোত বয়ে চলেছে। হঠাৎ এর মধ্যে নৈয়ায়িক আশ্চর্যের সৎসৎ বিচার না আনলেই কি চলতো না নাকি? এখন তর্ক জমে উঠলেই গল্প ডুবে যাবে। বললাম, সে তো ঠিকই, খুব ন্যায্য কথা। যাই হোক, অমর জীবন রহস্য কি শেষ পর্যন্ত ভেদ হয়েছিল? তারানাথ বলল, না, অমর জীবনের কাহিনী এখনো চলছে। একটু বিস্মিত হয়ে তার দিকে তাকালাম। তারানাথ ও প্রসঙ্গে আর কিছু বলল না বটে, কিন্তু তেমন করে যেন স্পষ্ট বুঝতে পারলাম সে কি বলতে চায়। মানব সভ্যতার ইতিহাসের সঙ্গে বোধ করি অমর জীবনের গল্পটা মিশে রয়েছে। হঠাৎ কোথাও তো তা শেষ হবার নয়। বললাম, এ গল্পের তাহলে এখনো অনেক বাকি? অনেক। আজকে তো শেষ হবেই না। যতদিন বাঁচবো একটু একটু করে বলে গেলেও শেষ হবে না। তা সে যাই হোক, আপাতত দেবদর্শন মুখুজ্জের অংশটুকু বলে শেষ করি, তারপর আবার একদিন হবে। তোমরা পানি ফল তো খেয়েছো নিশ্চয়ই। পুকুরে পানি ফলের ঝাঁক দেখেছো কখনো? হঠাৎ হঠাৎ তারানাথ এরকম কথার গতি পরিবর্তন করতে থাকে। হেসে বললাম, দেখেছি, আমরা তো গ্রামেই থাকি। কেন? পানি ফলের ঝাঁক অর্ধেক পুকুর চেয়ে থাকে, কিন্তু যে কোনো একটা জায়গা ধরে টান দিলে সবটা একসঙ্গে নড়ে ওঠে। আমাদের বেঁচে থাকাটাও ঠিক তাই। আলাদা ঘটনা বলে কিছু হয় না, সব কিছুর সঙ্গে সম্পর্কিত। আমি, তুমি, দেবদর্শন, অমর জীবন, এসব বলে কিছুই হয় না। এসবই জীবন, মৃত্যু, হাসি, কান্না, সব কিছুই। তোমাদের এখন বয়সও অল্প, পরে নিজেরাই সব বুঝে যাবে। ছাইদানি হিসেবে ব্যবহৃত নারকেলের মালায় সিগারেট দগ্ধা বিশিষ্ট গুঁজে দিয়ে তারানাথ আবার শুরু করল। পূর্ণিমার আলোয় চারিদিক ভেসে যাচ্ছে, তেমন জ্যোৎস্না তোমরা শহরে কখনো দেখবে না। পাখিরা সকাল হয়ে গিয়েছে মনে করে ডাকতে আরম্ভ করে। ঈশ্বর শীত শীত ভাব পরিবেশ, অথচ পুরো ঠান্ডা পড়েনি। এখানে ওখানে কাশের গুচ্ছ চাঁদের আলোয় দেখাচ্ছে যেন রূপোর মেঘ। পুজো মণ্ডপে বড্ড ভিড়। তাছাড়া আজ দেবদর্শনের প্রাইজ পাওয়ার ব্যাপারটা সর্বত্র উত্তেজনা তৈরি করছে। ভূষণ রায় আর আমাকে দেখলেই লোকে কথা বলবার জন্য দাঁড়িয়ে পড়ছে। তার চেয়ে ভিড় থেকে দূরে আপন মনে থাকাই ভালো। মুখুজ্জে বাড়ির বাঁ দিকে নদীতে যাওয়ার পথে পাথরের মুখে একটা পুরানো ভাঙা মন্দির। জ্যোৎস্নায় দেখাচ্ছে যেন হালকা জল রঙে আঁকা ছবি। সেই দিকে তাকিয়ে মুগ্ধ হয়ে দাঁড়িয়ে আছি। হঠাৎ মাথার ওপর দিয়ে নিঃশব্দে ডানা মেলে একটা বেশ বড় সাদা লক্ষ্মী পেঁচা উড়ে গিয়ে মন্দিরের চূড়ায় গিয়ে বসল। মন্দিরটা মুখুজ্জে বাড়ির পূর্বপুরুষদের প্রতিষ্ঠিত। বর্তমানে আর্থিক কারণে কিছুটা ভগ্নদশা প্রাপ্ত হলেও একজন পুরোহিত সেখানে নিত্য পূজা করে আসেন। সন্ধ্যাবেলা আরতি হয়। মন্দিরের প্রতিষ্ঠাতা দেবী বিশালক্ষী
কালো পাথরের মূর্তি, ভারী প্রশান্ত মুখ। ঠিক আজকের দিনেই বংশের অধিষ্ঠাত্রী দেবী মন্দিরের উপরে লক্ষ্মী বেচার উড়ে বসাটা একটা সুলক্ষণ। মৃদু পায়ের আওয়াজ শুনে পাশে তাকিয়ে দেখি কখন দেবদর্শন এসে দাঁড়িয়েছেন। হাত জোর করে প্রণাম করছেন মন্দিরের দিকে মুখ করে। তার মুখ উদ্ভাসিত। বললাম, প্রণামটা কি পেঁচাকে? দেবদর্শন হেসে বললেন, না না, দেবীকে। তবে ঈশ্বরের প্রকাশ সর্বজীবী, পেঁচাকে প্রণাম করলে অন্যায় কি? অন্যায় আর কি? যে স্তরে উঠলে ওই উপলব্ধি হয়, সেখানে পৌঁছলে সবাই সমান। আর পেঁচা প্রাণীটিও বেশ সুন্দর। দেবদর্শন কেবলমাত্র দুধে বৈশিক জমিদার নয়, সে কথা তো আগেই বলেছি। মানুষটার ভেতর কবিত্ব আর সৌন্দর্য মিশে গিয়ে চমৎকার একটা স্নিগ্ধ রসায়ন তৈরি করেছে। তিনি বললেন, পূজা মণ্ডপে বেজায় ভিড় জমেছে, আপনাকে দেখতে পেলাম না, ঠিক বুঝতে পারছি না আপনি এখানে দাঁড়িয়ে আছেন। তাই আমিও চলে এলাম। কি অপূর্ব জ্যোৎস্না ফুটেছে দেখুন। এই দেখ, ইনি এবার একা চললেন কোথায়? জমিদার বাড়ি থেকে বেরিয়ে এক ঘোমটা দেওয়া বউ মানুষ পায়ে চলা ছুঁড়ি পথটা দিয়ে বিশালাক্ষী মন্দিরের দিকে চলেছেন। বোধহয় মুখুজ্জে গিন্নি। মন্দিরে প্রণাম করে তারপর পুজোর জায়গায় যাবেন। বললাম, বৌঠান না? দেবদর্শন বললেন, হ্যাঁ, কিন্তু একা যাচ্ছেন কেন? বাড়ির মেয়েরা কই? পেছনে সব আসছে বোধহয়। দেবদর্শনের স্ত্রী কিন্তু মন্দিরের পৈঠায় বা চালাতে দাঁড়িয়ে প্রণাম সারলেন না, সিঁড়ি বেয়ে উঠে মন্দিরে ঢুকে গেলেন। আমরা এখানে দাঁড়িয়ে থাকলে বেরোবার সময় উনি আমাদের দেখতে পাবেন। ওর অস্বস্তি হতে পারে, সে কথা ভেবে আমি বললাম, চলুন মুখুজ্জে মশাই, নদীর দিক থেকে একটু ঘুরে আসি। আবারও বলছি, সেসব দিনের কথা ভাবলে এখনো বুকের মধ্যেটা কেমন করে একটা ওঠে। জ্যোৎস্না এত সাদা ধবধবে যে নদীর ধারে সাদা বালির চরে দাঁড়িয়ে সময়টা দিনের বেলা বলে ভুল হতে পারে। খুব হালকা বাতাসে চরে গুজিয়ে ওঠা কাশগুচ্ছ দুলছে, কটকট করে ডাকছে কি একটা। নিশাচর পোকা হতে পারে। বয়স অল্প, পৃথিবী বিশাল, শরীর নিরোগ, প্রকৃতি সুন্দর, ঈশ্বর তার সিংহাসনে আসীন, এবং দুনিয়ার সবকিছু ঠিকঠাকই চলছে। তখন অমর ছিলাম। পৃথিবীতে কোনো গ্লানি ছিল না, কালো রং ছিল না, বুক ভরা অকারণ আনন্দ ছিল। মৃত্যু ছিল আবছা জনশ্রুতি। সে বাংলা আর নেই। আমার এই কথাকে জীবনের পেছন দিকে ফিরে তাকিয়ে প্রৌঢ়ের স্বাভাবিক হাহাকার মনে করো না। তখন দিনকাল সত্যি অন্যরকম ছিল। মনের ভেতরে সেই আনন্দ মিশিয়ে শরৎরাত্রি অরূপ হয়ে উঠত। যুগ যুগ ধরে শারদ পূর্ণিমার রাত্রির সঙ্গে উৎসবের একটা সম্পর্ক আছে বলেই কিনা জানি না, এই রাত্রিটার একটা মায়াময় রূপ আছে। দেবদর্শনের বড় গুণ, তিনি অকারণে কথা বলে পরিবেশের গাম্ভীর্য নষ্ট করেন না। কাশফুলে ঢাকা জ্যোৎস্না মাখা সাদা বালির চরে দুজনে বেশ কিছুক্ষণ পায়চারি করলাম, কিন্তু দেবদর্শন কথা বলে পরিবেশের মাধুর্য নষ্ট করলেন না। কিছুক্ষণ পরে আমি বললাম, চলুন এবার ফিরে যাই, পুজো এতক্ষণে শেষ হয়ে এলো। ফেরবার সময় আমাদের ডান দিকে বাঁশঝাড়ের পাশে বিশালাক্ষী মন্দিরটা পড়ল। তার উপরে মুখুজ্জে বাড়ি, আর বাঁদিক পথ থেকে একটু ভেতরে পুজো মণ্ডপ। পুজোর জায়গায় ঢোকবার মুখে দেবদর্শন থমকে দাঁড়িয়ে নিজের বাড়ি থেকে আসবার পথের দিকে তাকিয়ে একটু অবাক গলায় বললেন, এ কি, এদের আজ কি হলো? বারবার কোথায় যাওয়া আসা করছে?
তাকিয়ে দেখলাম মুকুটে গিন্নি বাড়ির অন্য মেয়ে বউদের সঙ্গে চলেছেন পূজা মণ্ডপে। মানে তিনি বিশালাক্ষী মন্দিরে প্রণাম করে বাড়ি ফিরে গিয়েছিলেন, এখন আবার সবাইকে নিয়ে পুজো দেখতে যাচ্ছেন। পুজো শেষ হয়ে গেল, পুরোহিত শান্তি জল আর চরণামৃত দিলেন সবাইকে। ওদিকে কয়েকজন কর্মচারী প্রসাদ বিতরণ করছে। ছোট ছোট চেরা কলা পাতার টুকরোই, বাতাসা, আখের টিকলি, শশা, পানি বল, বাটি লেবু আর ভাজা আতপ চাল কলা দিয়ে চটকে মাখা। খিচুড়ি ভোগ একটু বেশি রাত্রিতে শুরু হবে। বাচ্চারা সয়াবিন মায়ের নিচে ছোটাছুটি করছে, বয়স্করা নিজেদের মধ্যে গল্প গুজবে ব্যস্ত। আমরাও বৈঠকখানে ফিরে এলাম। কোনো কারণে দেবদর্শনে ভ্রু কুচকে রয়েছে, কিছু একটা ভাবছেন ভদ্রলোক। রঘু তামাক দিয়ে গেল, তামাক টানতে টানতে এটা সেটা গল্প করছি আমরা, কিন্তু দেবদর্শনের মুখের গম্ভীর ভাবটা আর যাচ্ছে না। হঠাৎ তিনি উঠে বললেন, ঠাকুরমশাই, আমার স্ত্রী যখন প্রথমবার একা বিশালক্ষী মন্দিরে প্রণাম করতে যাচ্ছিলেন, তখন তার হাতে কিছু কি ছিল? আকস্মাৎভাবে এই প্রশ্নে একটু অবাক হয়ে গেলাম বটে। বললাম, হাতে? আমি তো ঠিক দাঁড়ান, একখানা ডাঁটাওয়ালা পদ্ম ছিল বোধহয়, তাই না? দেবদর্শন বললেন, আর দ্বিতীয়বার যখন বাড়ির মেয়েদের সঙ্গে আসছিলেন, হ্যাঁ, তখন তো হাতে পুজোর ডালা ছিল। কেন এ প্রশ্ন করছেন কেন? দেবদর্শন যেন কিছু একটা আপন মনি বললেন। তাহলে পদ্মটা উনি কোথায় রেখে এলেন? পরে তো হাতে ছিল না। এই সামান্য ব্যাপারে দেবদর্শন ব্যস্ত হয়ে যাচ্ছেন কেন বুঝতে পারলাম না। বললাম, ডালাতেই রাখা ছিল, হয়তো পাশ থেকে দেখা যায়নি। তাই? তা হবে হয়তো, অন্ধকারে বুঝতে পারিনি, নইলে আর যাবে কোথায়? মানুষের একটা না একটা বাতিক থাকে। ভেবে মজা লাগলো, দেবদর্শনের মতো বিচক্ষণ বুদ্ধিমান লোক এই সামান্য একটা বিষয় নিয়ে এতক্ষণ ধরে মাথা ঘামাচ্ছেন। নিয়মিত এবং নিমন্ত্রিত খাওয়া মিটতে না মিটতেই অনেকটা রাত হয়ে গেল। এ পরিবারের নিয়ম, বাইরের কারো খাওয়া বাকি থাকতে বাড়ির কেউ খেতে বসবেন না। আমরা বৈঠকখানাতে বসে তামাক খাচ্ছিলাম। রাত 1টা কি 1:30 নাগাদ রঘু এসে দেবদর্শনকে বলল, চলুন কর্তামশাই, খাবার জায়গা হয়েছে। ভেতর বাড়ির বারান্দায় খেতে বসলাম দুজনে। কলা পাতার উপরে করে খাওয়া। মুখুজ্জে বাড়ির রীতি অনুযায়ী পুজোর প্রসাদ ধাতু পাত্রে পরিবেশন করা হয় না। খিচুড়ি, 5 ভাজা, 5 মিশেলি একটা ঘন্ট, তার মধ্যে আলু, কচু, বেগুন, থোড়, পালং পাতা, চাল কুমড়ো সবই আছে। তারপর লুচি আর পায়েস। একটা জিনিস বারবার দেখছি, পুজোর ভোগ হিসাবে যে খিচুড়ি রান্না হয় তার স্বাদ অদ্ভুতভাবে আলাদা। বর্ষার দিনে গরম খিচুড়ি আর ডিম ভাজা খাওয়ার ইচ্ছা হয়েছে। বেশ তো, পেট ভরে খাও, রান্না নিশ্চয়ই ভালো হবে, কিন্তু সে অন্য রকমের ভালো। পুজোর ভোগের স্বাদ তাতে পাবে না। কিশোরী বলল, তার কারণে আমাদের মনে ধর্মভাব। বৃষ্টির দিনে বা পৌষালায় রান্না করা হয় এটা একটা আড্ডা বা হই হুল্লোড়ের ভাব নিয়ে, আর পুজোর ভোগ রাঁধবার সময় মনে পবিত্র ধর্মীয় সচেতনতা জেগে থাকে, তাই পার্থক্য। নইলে একই চাল ডাল মশলায় তৈরি খাবারে অন্যরকম স্বাদ হবে কেন? তারানাথ বলল, তাই হবে হয়তো। যা, গল্পটা শোনো। মাথা নিচু করে খেয়ে যাচ্ছি, বুঝতে পারছি রান্নাঘরের দরজার পাশে মুখুজ্জে গিন্নি দাঁড়িয়ে রয়েছেন। অতিথির খাওয়ার সময় গৃহকর্ত্রীর উপস্থিত না থাকা বনেদি বাড়ির নিয়ম। হয়তো তিনি কথা বলবেন না,
কোনো ছোট মেয়ে বা কর্মচারীর মাধ্যমে কি লাগবে তাই নিয়ে জিজ্ঞাসা করে নেবেন, কিন্তু নিজে আড়ালে দাঁড়িয়ে সমস্ত সময়টাই তদারক করবেন। আমার ক্ষেত্রে অবশ্য পরিস্থিতি একটু অন্যরকম হয়ে দাঁড়িয়েছিল। পরপর দুবার কিছুদিনের ভেতরে এসে অতিথি হওয়ায় মুখুজ্জেগিন্নির সহজ মাতৃত্বপূর্ণ চরিত্রের জন্য আর লটারির প্রাইজ পাওয়ার টিকিটটা যে আমি বেচে দিয়েছি সেই খবরটা রাষ্ট্র হয়ে পড়ায় বাড়ির সকলেই আমাকে একান্ত আপনজন বলে ভাবতে শুরু করেছে। খেতে খেতে দেবদর্শন বললেন, বিশালাক্ষী মন্দিরে প্রণাম করে আবার ফিরে গিয়েছিলেন কেন? সবাইকে নিয়ে একবারেই তো গেলে পারতে। দরজার আড়ালে একটুখানি বিস্মিত নীরবতা। তারপর মুখুজ্জেগিন্নি একটা অবাক গলায় বললেন, বিশালাক্ষী মন্দিরে? সেখানে আমি যাইনি তো। খাওয়া থামিয়ে মুখ তুলে তাকালেন দেবদর্শন। যাওনি? কি বলছো তুমি? ঠিকই বলছি। বাড়ির মেয়েরা মিলে যখন পুজোর জায়গায় যাচ্ছি তখন তো তোমার সঙ্গে দেখাই হলো। তুমি আর ঠাকুরমশাই মিলে নদীর ধারের পথ দিয়ে ফিরছিলে। আমাদের দেখে বাঁশঝাড়ের তলায় দাঁড়িয়ে ওকে কি যেন বললে, আর তার আগে আবার কোথায় গেলাম? তার একটু আগে তুমি যাওনি বিশালক্ষী মন্দিরে প্রণাম করতে? না তো, আমি, রাজুর মা, বিরাজ পিসি আর ছেলেপুলেরা মিলে একবারেই বেড়েছিলাম তো। কেন জিজ্ঞাসা করছো বলো তো? কিছু হয়েছে নাকি? পাট থেকে হাত তুলে ফেলেছেন দেবদর্শন। না, হয়নি কিছু, কিন্তু আমি যে স্পষ্ট মানে তোমার হাতে একটা আমি একটু কেসে বললাম, ওটা বোধহয় ভুল দেখেছেন মুখুজ্জে মশাই। দেবদর্শন আমার দিকে তাকিয়ে বললেন, সে কি? আপনিও তো। আমি জোর দিয়ে বললাম, সেসব হবে পরে হবে কোন, এখন চাঁদের আলোয় অত ভালো করে কিছু দেখা যায় না। কাকে দেখতে কাকে দেখেছেন? দেবদর্শন কেমন হক চকিয়ে গিয়েছেন। কিছুক্ষণ আগেই ওর সঙ্গে এ নিয়ে আমার কথা হয়েছে। ওর মতো আমিও যে বউ ঠাকুরানকে বিশালক্ষী মন্দিরে ঢুকতে দেখেছি তা বলেছি। কিছুক্ষণের মধ্যেই আমার এই উল্টো কথা বলায় উনি খুবই বিস্মিত হয়েছেন, এটা সন্দেহ নেই। দেবদর্শন বললেন, কিন্তু আপনি যে। ফের খেতে শুরু করে নিচু গলায় বললাম, খেয়ে নিন, পরে কথা হবে। কোজাগরি লক্ষ্মী পুজো বেশিরভাগ পূর্ববঙ্গেই পালিত হয়। দেবদর্শনের জমিদারি ঠিক পূর্ববঙ্গে নয়, বরং বেশ খানিকটা দূরেই বলতে হবে। কিন্তু উৎসব আর আনন্দ করার আকাঙ্ক্ষা মানুষের এত প্রবল যে তা কোনো প্রথা, বংশ কিংবা দেশকালের সীমা মানে না। উৎসব করার সুযোগ পেলে মানুষের সঙ্গে সঙ্গে সেটিকে আঁকড়ে ধরে। মুখুজ্জে বাড়ি ছাড়াও এই অঞ্চলে অনেক জায়গাতেই কোজাগরি লক্ষ্মী পুজো হতে দেখলাম। এই লক্ষ্মী পূর্ণিমার রাতে ঘুমোতে নেই, সারা রাত জেগে তাস পাশা খেলে গল্প গুজব করে কাটিয়ে দিতে হয়। কোনো কোনো পরিবারে আবার নিজেদের মধ্যে জুয়া খেলারও রীতি আছে। মুখুজ্জে পরিবারে জুয়া খেলাটা হয় না, কিন্তু আড্ডা দিয়ে রাত জাগাটা হয়। সেই উদ্দেশ্যে কয়েকজন গ্রামের বৃদ্ধ দেবদর্শনের বৈঠকখানায় এসে জড়ো হয়েছে দেখলাম। আগেই বলেছি, রঘু জমিদারের কেতাদুরস্ত কর্মচারী। সে অতিথিদের তামাক দিয়ে গেল। টাকিয়া হেলান দিয়ে তারা জমিয়ে বসলেন। দেবদর্শনও বসতে যাচ্ছিলেন। আমি বললাম, চলুন না বাইরে একটু ঘুরে আসি, কি চমৎকার আলো ফুটেছে। তাছাড়া দেরি করে খাওয়া হলো তো, হাঁটাচলা করলে হজম হবে। দেবদর্শন আমার কাণ্ডে অবাক হওয়া ছাড়া ছেড়ে দিয়েছেন। কোনো দ্বিধা না করে বললেন, চলুন। তারপর অভ্যাগতদের দিকে তাকিয়ে বললেন, আপনারা বসুন, তামাক খান,
আমি এক্ষুনি আসছি। রাত তখন প্রায় 2:30। রূপোর মতো চাঁদ পশ্চিম আকাশে হেলে পড়েছে বিশাল পুকুর গাছের পেছনে। মৃদু হিমের ছোঁয়া বাতাসে কি কত কথা মনে পড়ে যায়। স্বার্থ, হিংসা আর হানাহানির মধ্যেও মনে হয় আকাশ মধু, বাতাস মধু। মনে হয় মৃত্যু আর অন্ধকার সত্য, কিন্তু তার চেয়েও বড় সত্য মুক্ত জীবনের আনন্দ। দেবলসন আমার দিকে তাকিয়ে আছেন। বললাম, মুখুজ্জে মশাই, কেবল লটারির টাকাটা পাওয়া নয়, আপনার পরিবারের ইতিহাসে আজ একটা অদ্ভুত ঘটনা ঘটেছে। কি ঘটেছে ঠাকুরমশাই? আসুন আমার সঙ্গে, দেখাচ্ছি। দেবলসনকে নিয়ে বিশালাক্ষী মন্দিরের দিকে এগিয়ে গেলাম। তো বন্ধুরা, আজকের মতো গল্পটি এখানেই শেষ করছি। গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে একেবারেই ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। অলাদ চক্রের পরবর্তী অংশগুলি জানতে হলে চোখ রাখতে হবে নেক্সট এপিসোডগুলিতে। আজকের মতো এখানেই, দেখা হচ্ছে পরবর্তী অংশে। নমস্কার।